মেয়ে জন্মানোর পর তার নিজের যে বাবার যে বাড়িটা, সেই বাড়িটাই সে নিজের মতো করে গুছিয়ে তোলে, ভীষণ সুন্দর করে সাজিয়ে তোলে। দেখা যায় কিছুদিন পর একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়, মানে একটা বিয়ের অনুষ্ঠান করা হয়। সেই মেয়েটা যখন অন্যের বাড়ি চলে যায়, তার সেই শখের বাড়িতে এবং সেই শখের ঘরে আসতে হলেও তাকে পারমিশন নিয়ে আসতে হয় এবং দুদিনের জন্য তাকে সেই ঘরে ঢুকতে দেওয়া হয়। মেয়েদের জীবনটা এতটাই করুণ। তা আজকে আমরা যে কবিতাটা পড়ছি সেটা হচ্ছে আওয়ার ক্যাজুরানা ট্রি। এই ক্যাজুরানা ট্রি লিখেছেন তরু দত্ত। আমাদের আজকের যে কবি, ওনার নাম হচ্ছে কি তরু দত্ত। এই তরু দত্ত, এনার প্রকৃত নাম হচ্ছে কি তরুলতা দত্ত। তরুলতা দত্ত ইনি শৈশবে ওনা কলকাতায় থাকতেন এবং সেই কলকাতার যে বাড়িতে, আমি যেমন বললাম একটা মেয়ের বাবার বাড়ির স্মৃতিটা আস্তে আস্তে বিলীন হয়ে যায় তার। সে তার বাড়িতে আসতে গেলেও আবার তার পারমিশন লাগে। পারমিশন কি, সে যে বাড়িতে আছে সেই বাড়ির পারমিশন লাগে যে আমি ওই বাড়িতে যাব। তার মানে কি মেয়েদের জীবনটা সত্যিই একটা করুণা, একটা মানে দুঃখে ভরা বলা যায়। কারণ তার শখের জিনিসও একদিন সেটা অন্যের হয়ে যায়। তো সেই রকমই তরুলতা তার কলকাতার একটা বাড়িতে বাস করত। সেখানে একটা গাছ ছিল, ক্যাজুরানা ট্রি। এই ক্যাজুরানা ট্রি হচ্ছে এমন একটা গাছ, যে গাছ আমাদের প্রায়শই বাড়িতে দেখবি অনেকে নিম গাছ রাখে, নিম গাছ রাখে, বা অনেকের পছন্দের একটা পেয়ারা গাছ থাকে, মানে যার যে পছন্দের একটা গাছ থাকে, সেই গাছটা নিয়ে তারা কিন্তু প্রচুর পরিচর্যা করে এবং সেই গাছের প্রতি তাদের একটা মায়া চলে আসে। সে যখন অনেক দূরে চলে যায় তখন সেই গাছটার কথা তার মনে পড়ে। আজকে এই ক্যাজুরানা ট্রি এমন এই আওয়ার বলতে বলা হচ্ছে কি যে আমাদের যে ক্যাজুরানা ট্রি, মানে আমাদের যে গাছটা ছিল, সেই গাছের প্রতি তরুলতা দত্তের অর্থাৎ তরু দত্তের একটা মায়া জন্মে গেছিল। এবং কেন মায়া? কারণ তরু দত্ত বলছে এই ক্যাজুরানা ট্রির উপরে আমার মায়াটা আসার প্রধান কারণ আমাদের শৈশবটা ওখানে কেটেছে। তাহলে এবার আমরা তরুলতা সম্পর্কে একটু জেনে নিই। দেখো, এই তরুলতা দত্ত ইনি জন্মগ্রহণ করেছিলেন 1856 সালে আর মারা যান 1877 সালে। খুবই অল্প সময়। যদি আমরা এটা বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে ইনি মাত্র 21 বছর, মাত্র 21 বছর কিন্তু বেঁচে ছিলেন। ভাবা যায় মাত্র 21 বছর জীবনে কি হয়? জীবনের উপভোগ করার সময়ই আসে না। সে মনে হয় সেদিন জন্মালাম, এই যে আজকে আমরা এখানে আছি মনে হচ্ছে না কিছুদিন আগে আমাদের জন্মগ্রহণ হলো। কিন্তু আমাদের যারা এই কবিতাটা আজকে যে ক্লাসে যারা আছো প্রত্যেকেরই 16 বছরের উপরে বয়স, 17 বছরের উপরে বয়স, মানে 18 ইয়ার্স এর কাছাকাছি। তার মানে সেই কদিন আগে আমি সেই ছোট্ট হামাগুড়ি দিচ্ছিলাম, সেই শৈশবের স্মৃতিটা কাটতে না কাটতেই আজকে আমার কি হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। সেই রকমই মাত্র 21 বছর বয়সে ইনি কিন্তু মারা যান। কিসে মারা যান? টিবি। টিবি মানে টিউবারকিউলোসিস, মানে যেটাকে বলা হয় যক্ষা রোগ। তাহলে তরুলতা দা তিনি কিন্তু কলকাতায় থাকতেন, ইনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। এনার দুজন একটা অর্থাৎ একটা ভাই আর একটা বোন ছিল। একটা ভাইয়ের নাম হচ্ছে আবজু, ABJU বানানটা দেখবে, আর বোনের নাম ছিল আরু। এরা তরু দত্তের দুটো ভাই বোন ছিল, একটা হচ্ছে আবজু আর একটা হচ্ছে আরু। এই দুই ভাই বোনের সঙ্গেই তরু দত্ত এই ক্যাজুরানা ট্রির নিচে কিন্তু শৈশবটাকে কাটিয়েছে। তাই এই গাছটাকে ঘিরে তার এই ভাই আর বোনের স্মৃতিটা জড়িয়ে আছে। কেন বলতো? কারণ এরাও দুজন টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কারণ তরু দত্তের আগেই তার ভাই বোন খুব অল্প বয়সে টিবি রোগে, তারপর টিউবারকিউলোসিস রোগে বা যক্ষা রোগে মারা যায়। তাই তরু দত্ত বলছে শুধু ওই গাছটার কথা বলতে গেলে আমার শুধু গাছের স্মৃতিটা মনে পড়ে না, আমার শৈশবের ভাই বোনদের সঙ্গে যে খেলা করতাম বা শৈশবের দিনগুলো যে আমরা কাটিয়েছিলাম সেই সবের দিনগুলো আমার মনে পড়ে। বোঝাতে পারলাম তাহলে তরু দত্তের চাইল্ডহুডটা কেমন ছিল? খুবই
শোকাহত বা খুবই মর্মাহত, মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছে। তবুও এত কিছু কষ্ট, এত কিছু দুঃখকে অতিবাহিত করেও তরু দত্ত ইনি কিন্তু একজন গ্রেটেস্ট পোয়েটিস্ট ছিলেন। কে ছিলেন? পোয়েটিস্ট। আচ্ছা, পোয়েটিস্ট কেন লিখলাম? পোয়েট তো লিখতে পারতাম, পোয়েটিস্ট কেন লিখলাম? কারণ আমরা জানি পোয়েট মানে হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, তার ফেমিনাইন জেন্ডার হচ্ছে কি পোয়েটিস, অর্থাৎ লেখিকা বলি না আমরা বাংলায়, সেরকম কবিতায় মেয়ে কবিদেরকে বলা হয় কি পোয়েটিস। ইনি অসাধারণ পোয়েটিস। আচ্ছা, এবার আমরা জানি যে তরুদত্ত প্রথম অবস্থায় কিন্তু লিখতেন না, নিজে কম্পোজিশন করতেন না। ইনি প্রথম অবস্থায় ট্রান্সলেটর ছিলেন। কি ছিলেন বলতো? ট্রান্সলেটর, অর্থাৎ অনুবাদ করতেন। মানে বিভিন্ন জনের লেখা উনি অনুবাদ করতেন। কিসে করতেন? ফ্রেঞ্চ। কিসে করতেন? ফ্রেঞ্চ মানে কি ফরাসি ভাষায় ইনি অনুবাদ করতেন। এবার আমরা জেনে খুবই হচ্ছে আপ্লুত হব, কারণ ইনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানতেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতেন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতেন, এবং সর্বোপরি যেটা আমরা পড়তেই চাই না, ইনি কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজও জানতেন। তার মানে দেখা গেল ইনি এই তরুদত্ত এমন একজন লেখিক, মানে এমন একজন কবি ছিলেন যিনি এই চারটে বিষয়ে একসঙ্গে কবিতা লিখতে, মানে একসঙ্গে ট্রান্সলেশন করতে পারতেন। বুঝতে পারলাম তাহলে? এবং ইনি হচ্ছেন এক কথায় বলা যায় পোয়েটিস্ট, ট্রান্সলেটর, আমরা একটু আগে লিখলাম ট্রান্সলেটর, আর একটা বলা হয় কি নভেলিস্ট। যদিও নভেলিস্ট বলা হয়, কিন্তু ইনার দুর্ভাগ্য, ইনি যে দুটো নভেল লিখছিলেন সেই দুটো নভেল ইনকমপ্লিট, অর্থাৎ তিনি লিখতে পারেননি। ইনি যে নভেল দুটো লিখতে চেয়েছিলেন, মানে লিখতে বসেছিলেন, ঠিক সেই রকম পর্যায়ে ইনি কিন্তু মারা যান, অর্থাৎ এনার নভেল দুটো কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, বা আর তো সম্ভবও নয়, ইনি যেহেতু মারা যান মাত্র 21 বছর বয়সে। এবার ইনি যে এই যে মাত্র 21 বছর বয়সে ইনি যা লিখেছেন বা ইনি যা ট্রান্সলেট করেছেন, ওনার সব থেকে মেজর ওয়ার্ক, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ মেজর ওয়ার্কস মানে বলতে পারো, যেটাকে আমরা বলি মেজর ওয়ার্ক। মেজর ওয়ার্ক মানে কি সব থেকে গুরুত্বপূর্ণ লেখা যেটা, সেটার নামটা কি? সেটার নাম হচ্ছে অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। কি লিখলাম বলো তো? কি লিখেছি? অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ড অফ হিন্দুস্তান। এই একটা সংকলন ইনার ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ সংকলন, যেটা কত সালে? 1882 সাল। অনেকে এটাকে 1881 সালও বলে, মানে এটাকে 1882 সাল আমরা বলছি। আমরা যে বইটা তোমাদের পড়ানো হচ্ছে সেই বইটাই 1882 সালই লেখা আছে, কিন্তু অনেক সমালোচক বা ক্রিটিক এটাকে 1881 সালও বলেছে। তাহলে পরীক্ষায় তাহলে কোনটা আসবে, কোনটা লিখবো? দুটো সাল একসঙ্গে দেবে না, বুঝতে পারলে? হয় 1881 সাল দেবে, নাই 1882 সাল দেবে। একটু বলে নিই, আমার আগের যে ভিডিও ক্লাসটা রেকর্ড করা আছে সেখানে আমি একটা জিনিস এড়িয়ে গেছি বলতে, এই যে সংকলনটা তরুদত্ত লিখেছেন ওনার কিন্তু বাবার সাহায্যে। কার সাহায্যে? বাবার সাহায্যে, অর্থাৎ এই লেখাটা পাবলিশ বা প্রিন্টেড করা হয়েছে কিন্তু ওনার বাবার সাহায্যে। এটা কিন্তু অনেক বইয়ে আমরা খুঁজে পাই না, এবং আমার আগের রেকর্ড ক্লাসও এটা এই তথ্যটা নেই, আমি এই ক্লাসটাই দিয়ে দিলাম। সেটা কি? বাবার সাহায্য কিন্তু নিয়ে তিনি কিন্তু লিখেছেন। আজকে মজার ব্যাপার, আমরা যে আওয়ার ক্যাজুয়ালিনাট্রিটা পড়তে চলেছি এটা কিন্তু এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বুঝতে পারলাম তাহলে কি? তাহলে আজকে আমাদের যে টপিকটা আলোচনা করব তোমাদের সামনে, আওয়ার ক্যাজুয়ালিনাট্রি, সেটা নেওয়া হয়েছে কোথায়? অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ড অফ হিন্দুস্তান থেকে। মনে থাকবে? তাহলে এটা কবে পাবলিশ করা হয়েছিল? 1882 সালে। তাহলে বুঝতে পারলাম। আমরা প্রথমেই বলি যে অতিরঞ্জিত বা অতিরিক্ত গভীর বিশ্লেষণে আমরা যাব না অথর সম্পর্কে বা পোয়েটেস সম্পর্কে। তো
তোমাদের যে টেক্সট বইটা দিয়েছি সেই টেক্সট বইটায় দেখো প্রথমে একটা পৃষ্ঠা রয়েছে কবি পরিচিতি এবং টেক্সট অ্যানালাইসিস দিয়ে। আমরা টোটালটা অত মানে মুখস্থ বা মেমোরাইজ না করে যেটুকু ইনফরমেশন দরকার সেটুকু আমরা নেব। অ্যাবাউট পোয়েটিস এইটুকু জানলেই তোমাদের হয়ে যাবে। এবার আমরা আওয়ার ক্যাজুরানা ট্রি কি সেটা আমরা জানবো, বা আওয়ার ক্যাজুরানা ট্রি সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে এমসিকিউ থাকলেও থাকতে পারে। তাহলে দেখো, আওয়ার ক্যাজুরানা ট্রি মানে কি? আমাদের নিজেদের সেই ক্যাজুরানা গাছটা। তাহলে ক্যাজুরানাটা কি? ক্যাজুরানাটা মানে কি? অনেকে এই ক্যাজুরানাকে শি ওক বলে। কি বলে? শি ওক। ওক একটা গাছ, আমরা পড়েছিলাম টেড হিউজের একটা কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। ওখানে একটা ছেলে ওক বাগানে গেছিল একটা হরিণ খুঁজতে, মনে পড়ে আমাদের টেড হিউজের মাই ওন ট্রু ফ্যামিলি। সেই ওক, ওক একটা গাছ, তার জন্য ক্যাজুরানা ট্রিটাকে কিসে বলছে? শি ওক, একটা গাছ। আবার কেউ বলছে ক্যাজুরানা ট্রি বলতে অস্ট্রেলিয়ান পাইন। কি গাছ? অস্ট্রেলিয়ান পাইন বলছে। মানে এবার প্রশ্ন আসতে পারে যে ক্যাজুরানা ট্রি বলতে কোন গাছের কথা বলা হয়েছে? হয়তো দিল নিম, দিল ওক, ঠিক আছে, তারপরে হয়তো দিল ব্যানয়েন, তারপরে হয়তো দিল হচ্ছে ধরো সুন্দরী। তাহলে কোনটা হবে? ওক। অথবা এরকম একটা দিতে পারে যে ক্যাজুরানা ট্রি ইজ মানে সাজেস্টেড টু এ ট্রি, ধরো আমেরিকান পাইন, অস্ট্রেলিয়ান পাইন, ইন্ডিয়ান পাইন, তারপর ব্রাজিলিয়ান পাইন। কি হবে? অস্ট্রেলিয়ান পাইন। তাহলে আমাদের কিন্তু এই দুটো জিনিস মাথায় রাখতে হবে যে ক্যাজুরানা ট্রি বলতে আমরা শি ওককে বুঝি অথবা অস্ট্রেলিয়ান পাইনকে বুঝি, ব্যাস। তাহলে আচ্ছা, এই ক্যাজুরানা ট্রিটা তরু দত্তের কোথায় ছিল? তার কলকাতার বাড়িতে। এটা কিন্তু এটা মনে রাখতে হবে। কোথাকার বাড়িতে? কলকাতার বাড়িতে। আচ্ছা, ক্যাজুরানা ট্রির নিচে কেন কবি এত মনে রাখছে ক্যাজুরানা ট্রি? কারণ কি? ওখানে তিনি কি কাটিয়েছেন? চাইল্ডহুডটা কাটিয়েছেন। মনে থাকবে, ক্যাজুরানা ট্রির নিচে ওনার শৈশবটা কাটিয়েছিলেন। বুঝতে পারলে? তাহলে এবার আসি এই ক্যাজুরানা ট্রি সম্পর্কে, যে এটা কি ধরনের কবিতা। এটা কি ধরনের কবিতা ক্যাজুরানা ট্রি? আচ্ছা, আমরা জানি, আমরা যখন ক্লাস 11-এ পড়িয়েছিলাম তোমাদের, যেমন সনেট গুলো শুরু করেছিলাম, মনে পড়ে যে কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তখন আমি কবিতার প্যাটার্ন বুঝিয়েছিলাম বা কবিতার স্ট্রাকচার বুঝিয়েছিলাম, যে বলেছিলাম যে কোন ধরনের কবিতাগুলোকে কি বলে, আনন্দের কবিতাকে কি বলে, দুঃখের কবিতাকে কি বলে, বা 14 লাইনের কবিতাগুলোকে কি বলে, নিশ্চয়ই বলেছিলাম। মনে পড়ে? যদি না হয়, যারা মনে পড়ছে না তাদের অনুরোধ করব ক্লাস 11-এর ওই ক্লাসটা আরেকবার করে এসো। দেখো তারপরে কি বলছে, ভালো করে নজর রাখো। এবার তাহলে আমি কি বললাম যে এই কবিতাটা কি প্রকার বা এই কবিতাটা কি রকমের? এই কবিতাটা হচ্ছে কিন্তু ওড, মানে কি একটা বিষাদ। অর্থাৎ এই কবিতার মধ্যে একটা কি, এটা কি ধরনের কবিতা বললাম? এটা ওড, মানে কি বিষাদ। অর্থাৎ এখানে কেন বিষাদ আমরা প্রথমেই বলছি, কারণ কবির মানে শৈশবটা খুব কষ্টে কাটিয়েছে, কারণ তার ভাই বোনকে অল্প বয়সে হারিয়েছে, তারও মানে অল্প বয়সের মধ্যে তাকে চলে যেতে হলো, তার জন্য ওড। আবার কেউ কেউ এটাকে অটোবায়োগ্রাফি বলছে, অটোবায়োগ্রাফিক্যাল পোয়েমও বলছে। কেন বলতো অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম? কারণ এখানে কবি নিজেই গল্প করছে বিষয়টা, কবি নিজে গল্প করছে। দেখবি অনেক সময় নিজের সম্পর্কে লিখলে সেটাকে বলা হয় কি? অটোবায়োগ্রাফি। আর কবি যেহেতু এই কবিতাটা নিজেই গল্পটা করছে, অর্থাৎ ফার্স্ট পারসন, তার জন্য এটাকে বলা হয় অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। আবার আমরা যদি বই ঘাটাঘাটি করি, আমরা অনেক জায়গায় এটাকে লিরিকও বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? লিরিক। আচ্ছা, কেন লিরিক? যখনই কোনো কবিতা একটু দীর্ঘায়িত হয়ে যায়, অনেক লাইন হয়ে যায়, মানে 14টা লাইনের উপরে যখন কবিতাগুলো চলে আসে, তখন সেগুলোকে বলা হয় লিরিক। তাহলে এটাকে বলা হচ্ছে কি? তাহলে এই কবিতাটাকে 3 রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে ওড,
বিষাদ, একটা অটোবায়োগ্রাফিক্যাল মানে যেটা হচ্ছে আত্মকেন্দ্রিক ভাবে নিজে বক্তৃতা করা, আর একটা লিরিক মানে গীতিকাব্য। বুঝতে পারলাম? এবার এই টোটাল কবিতাটা টোটাল লাইন্স কটা আছে আমরা জানি? আমরা বলেছিলাম একটু অ্যাডভান্স বাড়ি থেকে পড়ে আসতে। টোটাল লাইন আছে 55টি। তাহলে আমাদের এই আজকের এই কবিতায় টোটাল কটা লাইন আছে? 55টি লাইন আছে। এই 55টা লাইন 5 স্ট্যানজা। কটা স্ট্যানজা? কটা স্ট্যানজা আছে 55টা লাইনের মধ্যে? বলো। 5টা স্ট্যানজা আছে। প্রত্যেকটা স্ট্যানজায় কটা করে লাইন আছে? 11 লাইন। 55টা লাইনই আছে। প্রত্যেকটা লাইনে কটা আছে? 11টা করে লাইন্স আছে। এই 11খানা লাইনেই টোটাল 8 যোগ 3 এই প্যাটার্নে আছে। বুঝতে পারলে? প্রত্যেকটা লাইন 8 যোগ 3 এই প্যাটার্নে আছে। ভালো করে নজর রাখ। তাহলে কি বললাম? তাহলে এই যে 11টা লাইন কিভাবে ভাগ করা আছে? 8 লাইন আর 3, 8 লাইন আর ক লাইনে? 3 লাইনে। বেশ, এই 8 আর 3 লাইনকে, আচ্ছা আমরা যখন সনেট পড়েছিলাম, প্রত্যেকের হয়তো মনে থাকবে, সনেট যখন পড়েছিলাম তখন 8 লাইনকে আমরা বলতাম অক্টেভ। মনে পড়ে? 8 লাইনকে কি বলতাম? অক্টেভ। আর 6 লাইনকে কি বলতাম? সেস্টেট। তাহলে 3 নম্বর লাইনকে কি বলবো? 3টে করে যদি লাইন থাকে, 3 নম্বর লাইন থাকলে বলবো টারসেট। কি বলবো? টারসেট। তাহলে আমাদের এই আজকের কবিতায় প্রত্যেকটা স্তবক, যে 5টা স্তবক আছে, এই প্রত্যেকটা স্তবকে 8 লাইন মানে অক্টেভের আছে, আর কি আছে? টারসেট মানে 3 নম্বর লাইনে আছে। এবার আমাদের কি জানতে হবে? ছন্দ জানতে হবে। অর্থাৎ এখানে কবি কি ছন্দ ব্যবহার করেছে। তাহলে দেখো, প্রথম 8 লাইনে ছন্দ বার করেছে কবি এ বি বি এ, সি ডি ডি সি, আর পরের যে 3 লাইনের ছন্দ হবে ই ই ই। এটা আমরা আগেই শিখিয়েছি কিভাবে ছন্দ বার করতে হয়। যারা এই ক্লাসটাকে প্রথম করছো তাদের অনুরোধ থাকবে, তোমরা প্লে লিস্টে ক্লাস 11-এর কবিতা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটা দেখো। সেখানে এই ছন্দ কি করে বার করতে হয় সুন্দর করে বোঝানো আছে। পরবর্তীতে সময় পেলে আমি আবার একটা ক্লাস তোমাদের করিয়ে দেবো। তাহলে বুঝতে পারলাম, তাহলে আজকে আমাদের এই টোটাল আওয়ার ক্যাসিউরানা ট্রি থেকে